বিশ্বকাপকে সামনে রেখে এই গত দুইটা ম্যাচ যে পারফরমেন্স করলো ব্রাজিল, এই ম্যাচ দুটা দেখে আপনাদের কি মনে হয়? পার্সোনালি আপনাদের কি মনে হয়? এটা কি অগোছালো অপরিকল্পিত একটা টিম? আমার এটা মনে হয় না। আমার মনে হয় যে এটা খুব পরিকল্পিতভাবে একটা টিম সাজানো হয়েছে। কিন্তু এটা পরিকল্পিতভাবে এইভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা প্লেয়ারকে ঘিরে পরিকল্পনা করে সাজানো হয়েছে যে এই প্লেয়ারকে স্কোয়াডে রাখতেই হবে। এই প্লেয়ারকে যদি স্কোয়াডে রাখা না হয় তাহলে পরবর্তীতে সে চান্স পাবে না। এইভাবেই কিন্তু দলটাকে সাজানো হয়েছে। দরিবল জুনিয়র ফুল স্কোয়াডটা দেখি তাহলে এখানে মনে করেন যে সাধারণভাবেই দেখা যাচ্ছে যে এইটা কিছু পার্টিকুলার প্লেয়ারকে খেলাইতেই হবে, তাদেরকে না খেলাইলেই নয়, তাদেরকে রেখে অন্য প্লেয়ারকে আনতে হবে, ওরা খেলতে পারলে খেলবে, না খেলতে পারলে নাই। এরকম ভাবেই কিন্তু মানে টিমটাকে সাজানো হয়েছে। আমরা যদি প্রথমে আর কি প্রথমের দিকে যদি খেয়াল করি তাহলে দেখেন মুরিলোকে কিন্তু কল করা হয়েছিল কিন্তু একটা মিনিটও তাকে খেলাইতে দিল না। ইভেন আমরা যখন 3-5-2 ফরমেশনে গেলাম তখনও কিন্তু ওই মুরিলোকে খেলানোর সুযোগটা দেওয়া হলো না। মুরিলোকে খেলানোর পার্টিকুলার কারণ কিন্তু আমাদের নজরে নাই। এটার রিজন একটাই হইতে পারে যে মুরিলোকে যদি আমাদের দলে নেওয়া হয়, সে যদি মার্কিনহোসের থেকে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু মার্কিনহোস মানে পরবর্তীতে তাকে কিন্তু বাদ দিয়ে মুরিলোকে নামাইতে হবে। এখানে মার্কিনহোসকে আমি খারাপ বলবো না, সে অত্যন্ত ভালো পারফরমেন্স করে, কিন্তু তার যদি গত ম্যাচগুলো দেখেন তাহলে কিন্তু সে প্রচুর বল লুজ করছে এবং প্রচুর তার মনে করেন যে স্পেস লুজ দেওয়ার কারণে কিন্তু গোলগুলা খাইতে হয়েছে মার্কিনহোসের সাইড থেকে। এটা কিন্তু ইজিলি লক্ষ্য করলেই দেখা যায়। মার্কুইন হচ্ছে খারাপ প্লেয়ার এটা কিন্তু বলবো না, কিন্তু তার রিসেন্ট পারফরমেন্স করে কিন্তু প্লেয়ার নামাইতে হবে। আবার যদি আপনারা খেয়াল করেন দানিলো, তার কিন্তু রিসেন্ট পারফরমেন্সে সে কোনো দিক দিয়েই ব্রাজিলে জায়গা পাওয়ার কথা না। এখানে ভ্যান্ডারসন সে ভালো পারফরমেন্স করতেছে, কিন্তু ভ্যান্ডারসন যদি হলুদ কার্ড খায় তাহলে তার অপশন কে? তার অপশন দানিলো। মানে আবার কিন্তু সেই দানিলোকেই প্রেফার করতেছে। এখানে যে ডোডোকে কল করা হলো, সে অত্যন্ত কিন্তু এই সিজনে ভালো খেলতেছে, কিন্তু তাকে একটা মিনিটের জন্য মানে খেলাইতে চান্স দেওয়া হইলো না, তাকে খেলানোর কোনো স্কোপ দেওয়া হলো না। এখানে হয় দানিলো না হয় ভ্যান্ডারসন, কারণ ভ্যান্ডারসনকে গত গত ম্যাচগুলোতে ভালো খেলছে, তাকে তো নামাইতেই হবে, নাহলে তো মানে অন্য সিস্টেমে হয়ে যাবে ঘোরপাক। কিন্তু এখানে সে কি কি ম্যাচটা খেলছে দেখেন, দানিলোকে নামাইছে এবং দানিলোকে কোনো না কোনো সিস্টেমে খেলাইছে। যদি দানিলোকে না নামাইতো তাহলে ভ্যান্ডারসনকে নামাইতো, আর ভ্যান্ডারসন একটা হলুদ কার্ড খাইলে কিন্তু দানিলোকে আবার নামাই দিত বা হাফ টাইমের পরে দানিলোকে আবার নামাই দিত। কিন্তু ডোডোকে যে কল করা হলো তাকে কি মানে একবার তো তাকে বাজায় দেখার মতো লাগতো যে সে আসলে কি পারফরমেন্স করতে পারবে কিনা। এটা নিয়ে কোনো কোশ্চেন নাই যে সে খারাপ খেলোয়াড়, সে অত্যন্ত ভালো পারফরমেন্স করতেছে কিন্তু রিসেন্ট টাইমে। তো এই যে এখানে একটা যে সে মানে কোচ দরিবাল জুনিয়র একটা পেস খেলায় রাখছে যে আমার দানিলোকে স্কোয়াডে রাখতেই হবে, সেখানে কে আসলো কে গেল এগুলা কিন্তু তার দেখার সময় নেই। তার মেন পয়েন্ট হচ্ছে দানিলোকে তাকে স্কোয়াডে রাখতেই হবে। তো দেখেন আরেকদিকে দেখেন আরেনা ছেলেটার কথা যদি বলি, সে কিন্তু রিসেন্ট টাইম ইনজুরি হয়েছে আবার, এবং সে কিন্তু শারীরিকভাবে ফিট না। তো তাকে কেন স্কোয়াডে রাখতে হবে? এইটা মানে আমি এজ এ ফুটবল ফ্যান হিসেবে আমার মাথায় আসে না যে আরানাকে কেন স্কোয়াডে রাখতে হবে। এখানে দেখেন আরানার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে রাখা হয়েছে আপনার মানে অন অফ ম্যাচ, এরকম যে এক ম্যাচে খেলে আর এক ম্যাচে খেলে না এরকম, বা তার পারফরমেন্সে কিন্তু সেরকম আহামরি কোনো ভালো পারফরমেন্স সে দিতে পারে না আপনার। তো যাই হোক, তাকে যখন দিয়ে আহামরি কোনো আশা স্বরূপ মানে ওইরকম কোনো সিস্টেম আসতেছিল না বা আশানুরূপ কোনো ফলস্রোত আসতেছিল না, তখন কিন্তু আপনারা হয়তো দেখবেন যে লাস্ট টাইমে কিন্তু এস্ট্রাবাওকে নামানো হয়। কিন্তু এস্ট্রাবাও সে কি মানে এখনো জাতীয় দলে খেলার মানে ওই রাখে, বা তার খেলা কি ওইরকম পারফরমেন্স? এখানে কি হলো যে আরানাকে দলে স্কোয়াডে মানে অটোমেটিক্যালি কিন্তু আরানাকে রাখাই হলো তার থেকে যে বেটার। মানে তাকে না রাখলে যে আপনার এস্ট্রাবাও এদেরকে কিন্তু নামাই দিল, তাও অটোমেটিক কিন্তু আরানাকে দলে রাখতেই হইলো। এখানে কিন্তু ইউরোপীয় কোনো প্লেয়ারকে চাইলেই কল করতে পারতো, কিন্তু তিনি কল করলেন না। কল করলো কাকু তেল্লাসকে। তেল্লাসকে কল করার কোনো মানেই হয় না। তেল্লাসকে কল করলো কারণ সে জানে যে তেল্লাস তার থেকে বেটার পারফরমেন্স করতে পারবে না। ওই অটোমেটিক্যালি কিন্তু আরানার সিটটা ওইখানে থাকে গেল, মানে ওই আরানা কিন্তু অটোমেটিক্যালি ওই সিটটাতে পেয়ে গেল, মানে ওই স্কোয়াডে জায়গা পেয়ে গেল। এখানে কিন্তু দরিবেল জুনিয়র যে কিভাবে কি করে আমি নিজেও বুঝতে পারি না। আর তেল্লাসকে কিন্তু জানে যে তেল্লাসকে দিয়ে ফিউচারে কোনো কিছু হবে না, আর যদিও হয় তাহলে সেটা তার মানে ব্যক্তিগত পরিশ্রম দিয়ে হবে, কিন্তু এখন কিন্তু তার যে একটা পারফরমেন্স ওইটা দিয়ে কিন্তু কোনোভাবে বোঝা যায় না যে আগামীতে তেল্লাসকে কোনো কাজে লাগবে। তো এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আবার ওই একটা প্লেয়ারকে ঘিরেই মানে তিনটা প্লেয়ার সেট করা হইলো, ইউরোপীয় কিন্তু কোনো প্লেয়ারকেই ডাকা হইলো না। কারণ ওই যে একটা এরিজন মরিলোর মতো যদি ইউরোপীয় কোনো প্লেয়ারকে ডাকে, সে যদি আরানার থেকে ভালো পারফরমেন্স করে তাহলে তো আরানাকে আর রাখা হবে না, তখন ওই অটোমেটিক্যালি আপনার আবার হচ্ছে ইউরোপীয় প্লেয়ারই কিন্তু থেকে যাচ্ছে।
কিন্তু সে এটা না করে কল দিল কাকে, তেল্লাসকে কল করলো টিমে, ওই অটোমেটিক্যালি আরানাই কিন্তু থেকে গেল স্কোয়াডে। সব থেকে অবাক করা যেটা ব্যাপার সেটা হলো মিডফিল্ডে আমরা দেখি মানে মিডফিল্ডে অ্যান্দ্রেস পেরেরাকে কিন্তু একবারও সুযোগ দেওয়া হলো না। কেন সুযোগ দেওয়া হলো না? ওই যে প্লেয়ারকে সিকিউর করতে যায় অ্যান্দ্রেস পেরেরাকে সুযোগ দেওয়া হলো না। মানে এই ছেলেটা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ চান্স ক্রিয়েট করা প্লেয়ার এখন বর্তমানে, যেটা আমরা দেখতেছি ব্রাজিল টিমে, মানে চান্স ক্রিয়েট করা কিংবা যে ফিনিশারের অভাব, এইটা কিন্তু এই দুইটার অভাবেই কিন্তু তারা গোল করতে পারতেছে না। মানে চান্স ক্রিয়েট হচ্ছে না, হইলেও ফিনিশার নাই। মানে এরকমই কিন্তু একটা অবস্থা। এরকম একটা মুহূর্তে আপনি এত সুন্দর একটা প্লেয়ার আনদেস প্লেয়ার বর্তমান মানে ফ্লাইং অবস্থায় আছে সে, তার পারফরমেন্স অনেক ভালো, সে মানে যখনই ব্রাজিল টিমে চান্স পাচ্ছে তখনই সে ভালো করতেছে। আর তাকে আপনি 1 মিনিটের জন্য নামাইলেন না, মানে পুরো টাইমটাতে আপনি তাকে মিসিং রাখলেন, এবং যখনই সময় পেলেন আপনি পাকুয়েতাকে মানে টিমে রাখলেন। তো এখানে কিন্তু আবারও সবাই পাকুয়েতার জায়গাটাকে সিকিউর রাখতেছে। হ্যাঁ, আমরা মানি পাকুয়েতা আগে ভালো খেলছে, কিন্তু এখন তার পারফরমেন্স খারাপ তো সে পরে আবার খেলবে, যখন ভালো খেলবে তখন সে আবারও স্কোয়াডে জায়গা পাবে। তাকেই কেন, মানে তাকে ঘিরেই কেন ওই পজিশনটা সেট করতে হবে, এটা আমার মাথায় আসে না। আর এখানে দেখেন আপনারা, যে দেখেন যদি আন্দাজ পেরেরা ভালো খেলে তখন কিন্তু পাকুয়েতা আর চান্স পাবে না। আর যেমন আন্দাজ পেরেরা যখন টিমে ভালো করতেছিল তখন কিন্তু এমনিতেই একটা রব ছিল যে আমাদের পাকুয়েতাকে আর লাগবে না। এটা কিন্তু মনে হচ্ছে যে কোচ দরিবাল জুনিয়র মানে সে শুনতে চায় না। এই কারণেই অ্যান্দ্রেস পেরেরাকে মানে কল করছে ঠিকই, কিন্তু মাঠে নামায় নাই। কথা যখন বলতেছি তখন আরেকজনের কথা বলতে হয়, গার্সন ইটস ফাইন, সে ভালো খেলতেছে। তার মানে ফিনিশিংও ভালো করেছে, মিডফিল্ডিং হয়, ফিনিশিং অস্থির খেলছে, তার পারফরমেন্স অনেক সুন্দর, সবই ঠিক আছে। কিন্তু আপনি কি তার জায়গাটা আবারও সিকিউর করতেছেন? মানে তাকে ছাড়া কোনো অপশন নাই। সে যদি বাই চান্স ইনজুরিতে পড়ে যায় তখন তখন আপনি কাকে দিয়ে খেলাবেন? মানে ওই আবার ওই পাকুয়ে তাকে নামাবেন? মানে এখানে যদি আপনি পাকুয়েতে বাদ দেন তাহলে কিন্তু একটা ভালো প্লেয়ার আসতেছে, প্লাস আপনার চান্স ক্রিয়েট হচ্ছে, আবার কিন্তু অ্যান্দ্রেস পেরেরা চান্স পাচ্ছে। মানে পুরো সিস্টেমটাকে কিন্তু একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু না, আপনার টিম ওই লর্ড রাখতেই হবে, আপনার গার্সনের জায়গা ঠিক করতে হবে। আপনি যতই ভালো প্লেয়ার আসুক তাদের কোনো স্কোপ দেওয়া যাবে না। এই প্লেয়ার ভিত্তিক টিম যতদিন আপনারা সাজাবেন ততদিন আপনার হচ্ছে মনে করেন যে এরকম কোনো কিছুই হবে না যে টিম জিতবে আহামরি। পরপর 2টা ম্যাচ ড্র, মানে এদের সাথে কি ড্র করার কথা? কোনো ওয়ে থাকে যে এদের সাথে ড্র করা? ব্রাজিলে কি প্লেয়ারের অভাব পড়ছে? কেন কল করতেছেন? আপনার কেন এই প্লেয়ার গুলাকে সিকিউর করতে হবে? আপনার কি প্লেয়ার আর হাতে নাই? ফিনিশিং লাইনে আমরা যদি দেখি, ফিনিশিং লাইনে আগর জেসুস, তার আগের 2টা ম্যাচ নিয়ে কোনো আমাদের সন্দেহ নাই, তো কোনো ডাউট নাই, সে ভালো খেলছে। এটা নিয়ে কিন্তু কারো কোনো ডাউট নাই, আমরা এটাতে অনেক আশাবাদীও ছিলাম। কিন্তু সে এতটাই ভালো খেলছে যে তার কোনো রিপ্লেসমেন্ট রাখতে হবে না আপনার টিমে, মানে তার কোনো ব্যাকআপ নাই। ইনফর্ম কুন আছে, এভানিওসন আছে, এবং রকও কিন্তু ভালো একটা শেপে আছে। তাদেরকে চাইলেই কিন্তু কল করা যাইতো, কিন্তু না, তাদেরকে কোনো কল করার কোনো অপশন নাই। কারণ তাদেরকে যদি কল করে, সে যদি পরবর্তী ম্যাচে ভালো খেলে তাহলে নেক্সট ম্যাচে কিন্তু আর এগার জেসুসকে দিয়ে স্টার্ট করাইতে পারবে না, বা ফরওয়ার্ড মানে প্রথম প্রথম সারিতে রাখতে পারবে না, বা এমন হইতে পারে কলও না করার সিস্টেম হইতে পারে। এই কারণে না, তার আগে এগার জেসুসকে টিমে রাখতে হবে এবং ওদেরকে কল করার কোনো ওয়ে দেন। এখানে দেখেন এমন একটা প্লেয়ারকে নামাইলো যে এগার জেসুসকে তুলে দিয়ে মানে লুকাস পাকুয়ে তাকে নামাইলো, মানে ফরওয়ার্ড লাইন তুলে দিয়ে মিডে নামাচ্ছে প্লেয়ার। কি একটা অবস্থা, মানে যা তা অবস্থায়। তারপর দেখেন আরেকজনকে প্লেয়ারের কথা যদি বলি, এগার জেসুসের ব্যাকআপে যেটা আছে সেটা হচ্ছে লুইস হেনরিক। দেখেন এই লুইস হেনরিকের কথা যদি বলি, মানে এগার জেসুসের রিপ্লেসমেন্ট হিসাবে পাকুয়েতা বলেন কিংবা লুইস হেনরিক বলেন, এরা কিন্তু কেউই প্রফেশনাল ফিনিশার না। মানে এরা কিন্তু ওই ওই লেভেলের ফিনিশার না। এখানে কিন্তু দেখেন আপনি 5-6টা জায়গা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মানে পুরোটাই স্বজন প্রীতির একটা জায়গা। শীতের সময় যেরকম হয়তো স্বজন প্রীতি, সেরকম কিন্তু স্বজন প্রীতির একটা অবস্থা দেখা যাচ্ছে। তো এরকম যদি স্বজন প্রীতি করেন তাহলে কিন্তু ওই মানে ব্রাজিল যে একটা জেতার সম্ভাবনা বা এরকম কিছু একটা, এটা কিন্তু ব্রাজিল টিমের থেকে আপনারা পাবেন না, বা ওইরকম কিন্তু আউটপুট ডেলিভারি আপনি পাবেন না। আপনি প্রপার প্লেয়ারকে কল করেন, প্রপার প্লেয়ারকে ট্রেনিং করান, তারপর আপনি খেলোয়াড় নামান এবং মনে করেন যে আপনি টিম সাজায় খেলেন, তাহলে আপনার হচ্ছে প্রপার একটা ম্যাচ উইনিং রেজাল্ট আসবে। তাছাড়া এইভাবে কোনোদিনই সম্ভব হবে না যতদিন না আপনার স্বজন প্রীতি থাকবে, বা স্বজন প্রীতি থাকাকালীন আপনার কোনোভাবেই উইনিং চান্স থাকবে না।